তারই ফাঁকে ফাঁকে সেই সময়কার বরেণ্য অভিনেতা অভিনেত্রীদের চোখের সামনে দেখছি স্টুডিওতে ঘোরাফেরা করতে। হংসরাজের সামুদার চরিত্রের অডিশন নেওয়া হয়েছিল বরেণ্য অভিনেতা উৎপল দত্ত মহাশয়ের সামনে। পাশের স্টুডিওতে মহানায়ক উত্তম কুমারের একটি ছবির শুটিং শুরু হচ্ছে। উত্তমবাবু স্যুট প্যান্ট পরিহিত, ফ্রেঞ্চ কাট দাড়ি, একটা দুর্দান্ত মেকআপে দুর্দান্ত চরিত্র তৈরি হয়ে তিনি মেকআপ রুমের দরজা খুলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলেন। একদিন সন্ধেবেলায় সেখানে বিখ্যাত পরিচালক শ্রী মৃণাল সেনের আবির্ভাব ঘটল। জীবন মরুর প্রান্তে তুমি কি তা জানতে, তুমি কি তা জানতে, দুটো টেকে গানটা ওকে হয়েছিল। তো একটা শীতের রাত আমার মনে আছে, ডিসেম্বর মাসের একটি রবিবার, রাত্রি 10টার সময় আমাদের কল টাইম ছিল। ভোর 4টের সময় প্রথম ট্রাম, এবং তাতে ঢং 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 করে একটা ঘন্টি বাজাতো। কী ধরনের সংবেদনশীল একটি চরিত্র সেই সময় পরিচালক তৈরি করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি সামুদা। আজ উত্তম যুগের টালিগঞ্জের ফিল্ম স্টুডিওর কিছু কিছু স্মৃতি নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম। জীবনে চলার পথে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু বাংলার কালচারাল জগতের সেই গোল্ডেন পিরিয়ডের যে সময়, সেই সময়ের কিছু কিছু স্মৃতি এখনও মনের মধ্যে জ্বলজ্বল করছে। সময়টা 1974-75 সাল। হংসরাজের শুটিং চলছে টেকনিশিয়ানস এবং ইন্দ্রপুরী স্টুডিওতে। তারই ফাঁকে ফাঁকে সেই সময়কার বরেণ্য অভিনেতা অভিনেত্রীদের চোখের সামনে দেখছি স্টুডিওতে ঘোরাফেরা করতে, কখনো আড্ডার মেজাজে, কখনো তাদের মেকআপ রুমের সামনে, কখনো বিভিন্ন ফ্লোরে তাদের কাজের মধ্যে। ইনফ্যাক্ট হংসরাজের সিলেকশন প্রসেস যখন চলছিল, সেই সময় একদিন আমাকে হাজির হতে হয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওতে, তখনকার দিনের একটি বিখ্যাত বাংলা ছবি মোহনবাগানের মেয়ের স্টুডিও ফ্লোরে, শুটিং স্পটে। কারণ সেখানেই তখন ওই হংসরাজের সামুদার চরিত্রের অডিশন নেওয়া হয়েছিল বরেণ্য অভিনেতা উৎপল দত্ত মহাশয়ের সামনে। সে এক বিরল অভিজ্ঞতা। ওই ছবিতে দীপঙ্কর দে, রাজশ্রী বসু হিরো হিরোইন ছিলেন। সেই সময় তারা তো ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন, কিন্তু উৎপল দত্ত মহাশয়ের সামনে আমাকে অডিশন দেওয়া আমার পক্ষে সে এক সৌভাগ্যও বটে, এক বিরল অভিজ্ঞতাও বটে। এরকম সময় একদিন খবর এলো পাশের স্টুডিওতে মহানায়ক উত্তম কুমারের একটি ছবির শুটিং শুরু হচ্ছে। ছবির নাম বন্যী শিখা। বাংলাদেশের অভিনেত্রী অলিভিয়া ছিলেন, এছাড়া উত্তম কুমার, সুপ্রিয়া দেবী তো ছিলেনই। মহানায়ককে দেখব বলে আমার এক বন্ধুকে নিয়ে একদিন হাজির হয়ে গেলাম ওই বন্যী শিখা ছবির শুটিং ফ্লোরে। গিয়ে দেখি পরিচালক পীযূষ বসু ডাইরেকশন দিচ্ছেন, আর তরুণ কুমার অন্য কিছু শিল্পীর সঙ্গে শুটিং করছেন, কিছু শট দিচ্ছেন। সেখানেই শুনলাম যে মহানায়ক উত্তম কুমার মেকআপ রুমে এসে গেছেন। তিনি মেকআপ নিচ্ছেন এবং স্ক্রিপ্ট দেখছেন, সেই সাথে মুড নিচ্ছেন। এই ছবিতে উত্তম কুমারের একটি দুর্দান্ত মেকআপ ছিল। তো বুড়োদা মানে তরুণ কুমার তখন ওই মেকআপ রুম এবং স্টুডিও ফ্লোরের মধ্যে একটা সংযোগ সাধন করছেন। এমন সময় রব উঠল যে দাদা স্টুডিও ফ্লোরে আসতে চাইছেন। তো সঙ্গে সঙ্গে পীযূষ বসু অন্য শিল্পীদের সেদিনকার মতো প্যাক আপ ঘোষণা করলেন এবং দাদার জন্য শুটিং জোন এবং ক্যামেরা রেডি করতে উদ্যত হলেন। আমরাও মুহূর্তের মধ্যে শুটিং ফ্লোর ছেড়ে দৌড়ে চলে গেলাম উত্তম কুমারের সেই মেকআপ রুমের বাইরে। সেখানে একটা বেঞ্চিতে গিয়ে বসলাম
আর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম কখন তিনি বেরোবেন ওই মেকআপ রুমের দরজা খুলে। যাই হোক, অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। উত্তমবাবু স্যুট প্যান্ট পরিহিত, ফ্রেঞ্চ কাট দাড়ি, একটা দুর্দান্ত মেকআপে দুর্দান্ত চরিত্র তৈরি হয়ে তিনি মেকআপ রুমের দরজা খুলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলেন। হাতে একটা সরু কাঠের ছড়ি, সঙ্গে সুপ্রিয়া দেবী। সে সময় সুপ্রিয়া দেবীর কি গ্ল্যামার ছিল! দুজনের কারোর থেকেই চোখ সরানো যাচ্ছিল না। তারা অদ্ভুত ভঙ্গিমায় আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলেন সেই স্টুডিও ফ্লোরের দিকে। আর উত্তমবাবু তখন বোঝাই যাচ্ছিল যে পুরো ক্যারেক্টারের মধ্যে ডুবে রয়েছেন। হঠাৎ সেই সময় কোথা থেকে যেন পরিচালক অরবিন্দ মুখার্জি এসে হাজির হলেন। তিনি উত্তমবাবুর কানে কানে কিছু একটা বলতে গেলেন। ভীষণ বিরক্ত সহকারে মহানায়ক এখন কেন এই বলে একটা বিরক্তি প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে অরবিন্দবাবু ছিটকে ওখান থেকে বেরিয়ে গেলেন। তো উত্তমবাবুকে যে রূপে সেদিনকে দেখেছিলাম তারই স্টিল আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে আস্তে আস্তে হেঁটে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী স্টুডিও ফ্লোরের দিকে এগিয়ে গেলেন। আমি তো মহাবিষ্ট হয়ে তাদের সেই পথের দিকে চেয়ে রইলাম। আস্তে আস্তে তারা স্টুডিও ফ্লোরের মধ্যে প্রবেশ করলেন। আমরাও সেই ঘোরটা কাটিয়ে শুটিং দেখব বলে যেই স্টুডিও ফ্লোরের গেটের কাছে গেছি, তখন দেখি পীযূষবাবু বললেন যে না, মহানায়কের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ওই দিনকার শুটিংয়ে একমাত্র ইউনিটের লোকজন ছাড়া আর কেউ থাকবে না। সুতরাং সেদিনকার মতো শুটিং আর দেখা হলো না। সেটা একটা আফসোস তো রয়েই গেছে। আর মহানায়ককে আরেকদিন দেখেছিলাম সন্ধেবেলায় টেকনিশিয়ান স্টুডিওতে। টেকনিশিয়ানসদের একটি সভায় উনি এসেছিলেন, সেখানে কিছু বক্তব্য রাখবার জন্য। তো খুব তাড়াতাড়িতেই ছিলেন, বক্তব্য রেখে নিচে নেমে কয়েকজনের সঙ্গে একটু কথাবার্তা বলেই ওনার গাড়ি রেডি ছিল। গাড়িতে উঠে সুপ্রিয়া দেবীও সঙ্গে ছিলেন, ওনারা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। এই দুদিন এই দুরকম রূপে ওনাকে যে দেখেছিলাম চোখের সামনে, সেই স্মৃতি, সেই দৃশ্য এখনও মনের মধ্যে জ্বলজ্বল করছে। আজ আরেকটি স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। হংসরাজের পপুলারিটির কারণে আমি নাট্যজগতের সঙ্গে যুক্ত হই। 1977-78 সাল হবে। সে সময় ধৃতি নামক একটি নাট্যদলের সঙ্গে আমি এবং শ্রীলা মজুমদার যুক্ত হয়েছিলাম। আমরা আত্মজা নামক একটি নাটকে দীর্ঘদিন অভিনয় করেছিলাম শ্রদ্ধেয় পরিচালক শ্রী জগন্নাথ বসুর ডাইরেকশনে। শ্রীলা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু এক সময়ের অত্যন্ত প্রতিভাময়ী একজন অভিনেত্রী ছিলেন বাংলার। তো আমি যে সময়ের কথা বলছি সেই সময় তখনও ও ফিল্মে আত্মপ্রকাশ করেনি। তো ওর এই ফিল্মে আত্মপ্রকাশ করবার যে গল্প, সেটাই আমি আপনাদের সঙ্গে করছি। আমাদের ওই ধৃতি যে মহড়া কক্ষ, সেটা ছিল আমা স্ট্রিটের একটি বাড়িতে। তো একদিন সন্ধেবেলায় সেখানে বিখ্যাত পরিচালক শ্রী মৃণাল সেনের আবির্ভাব ঘটল। মৃণাল সেন সেই সময় তার পরশুরাম ছবির লিড ফিমেল আর্টিস্ট খুঁজছেন। তো জগন্নাথদার কাছে শিলার সম্পর্কে শুনেছিলেন। তো সেই কারণেই তার আমাদের ওই মহড়া কক্ষে আসা। দীর্ঘদেহী, সাদা পাঞ্জাবি এবং সাদা পাজামায় সজ্জিত মৃণালবাবু এসে সবার সঙ্গে একাত্ম হয়ে গেলেন, মাটিতে বসে পড়লেন এবং সেই সময় মুড়ি, বাদাম, চানাচুর সহযোগে আমাদের টিফিন খাওয়া হচ্ছিল। তো আমার মনে আছে মৃণাল সেন নিজেও হাত লাগালেন। মুড়ি চানাচুর খেতে খেতে শ্রীলার কিছু মহড়া দেখলেন এবং
সেদিনই মনে মনে উনি পরশুরামের জন্য শ্রীলাকে একরকম সিলেকশন করেই ফেলেছিলেন। তো এইভাবেই মৃণাল সেনের হাত ধরে পরশুরাম ছবিতে শ্রীলার আত্মপ্রকাশ ঘটল। বন্ধুরা, সেই সময় টেকনিশিয়ান স্টুডিওতে ছবির গান এবং মিউজিক রেকর্ডিং হতো। একবার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে দেখেছিলাম জীবন মরুর প্রান্তে নামক একটি বাংলা ছবির গান রেকর্ড করতে। সে সময় পুরো লাইভ রেকর্ডিং হতো বাজনার সহযোগে। সে এক দারুণ অভিজ্ঞতা। এই জীবন মরুর প্রান্তে ছবির গানটি এরকম ছিল, তুমি কি তা জানতে, তুমি কি তা জানতে, জীবন মরুর প্রান্তে, জীবন মরুর প্রান্তে, তুমি কি তা জানতে, তুমি কি তা জানতে। যাই হোক, এটা ইউটিউবে আছে, দেখে নেবেন। জাস্ট দুটো টেকে গানটা ওকে হয়েছিল। এক দারুণ অভিজ্ঞতা যা আমি চোখের সামনে সেদিন প্রত্যক্ষ করেছিলাম। প্রসঙ্গত বলি যে ওই স্কোরিং থিয়েটারেই হংসরাজের গানও রেকর্ড হয়েছিল। এবার হংসরাজের কিছু স্মৃতিচারণ। হংসরাজের যে ক্লাইম্যাক্স গানটি, শহরটার এই গোলক ধাঁধায় আধার হলো মন, এবং সেই সংলগ্ন যে আরও কিছু দৃশ্য, এগুলি শুটিং হয়েছিল ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্টার রঙ্গমঞ্চে, উত্তর কলকাতার সেই স্টার রঙ্গমঞ্চ, যেখানে সেই সময় বৃহস্পতি, শনি, রবি কমার্শিয়াল নাটক হতো। তো একটা শীতের রাত, আমার মনে আছে, ডিসেম্বর মাসের একটি রবিবার রাত্রি 10টার সময় আমাদের কল টাইম ছিল। তার কারণ সন্ধেবেলাকার সেই কমার্শিয়াল নাটক শেষ হতে 9টা, 9:30, তারপর 10টায় কল টাইম ছিল, এবং প্রায় সেই সমস্ত সেট সরিয়ে আমাদের হংসরাজের মতো অ্যাপ্রোপ্রিয়েট কিছু সেট বানিয়ে শুটিং শুরু হতে প্রায় 11টা হয়েছিল, এবং প্রায় ভোর 4টে পর্যন্ত সেই রাতে আমরা শুটিং করেছিলাম। আমার মনে আছে তখন শ্যামবাজার থেকে স্প্ল্যানেড একটি ট্রাম চলতো ভোর 4টের সময়, প্রথম ট্রাম, এবং তাতে ঢং 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 করে একটা ঘন্টি বাজাতো। তো সেই ঘন্টি ওই ভোর রাত্রির নিস্তব্ধতা ভেঙে এমন জোরে হলের মধ্যে পৌঁছলো যে আমরা সবাই সজাগ হয়ে গেলাম, বুঝতে পারলাম এবার ভোর হয়ে আসছে। যাই হোক, শুটিং প্যাক আপ করার পর ভোর 5টা নাগাদ ওই ট্রামে চড়ে হেদুয়া থেকে হেঁটে WC ব্যানার্জি স্ট্রিটে তখন আমি থাকতাম বাবা মার সঙ্গে। তো সেইখানে তখন ফিরে গেলাম। এই স্মৃতি আমার কাছে এখনও জলজল করছে। শহরটারই গোলক ধাঁধায় গাইবার পরে হংসরাজ পুরস্কৃত হলো, এবং সেই পুরস্কারের টাকা সে কিন্তু কৃতজ্ঞতা স্বরূপ শামুদার পরিবারকে দান করে গিয়েছিল, কারণ শামুদার বাবার চোখ অপারেশন করে যদি তার দৃষ্টিশক্তি ফিরে পান, সেই কারণে। তো কী ধরনের সংবেদনশীল একটি চরিত্র সেই সময় পরিচালক তৈরি করেছিলেন, এবং যা সমাজের কাছে একটা দৃষ্টান্তমূলক। তো এই দৃশ্যের কথা ভাবলেই আমার চোখের কোণায় জল এসে যায়। বন্ধুরা, ভালো থাকবেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।